নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পেহেলগামের জঙ্গি হানার কয়েকদিন আগে ইসলামাবাদে পাক সেনাপ্রধান, তখনও তিনি ফিল্ড মার্শাল হননি, ফিল্ড মার্শাল আসিম মুনির প্রবাসী পাকিস্তানিদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি কি বললেন? কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, Kashmir is our jugular vein, Kashmir will be our jugular vein। অর্থাৎ কাশ্মীরের যারা জিহাদের সঙ্গে যুক্ত, পাকিস্তান সরকারিভাবে তাদের পাশে আছে, সেনাপ্রধানের বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে গেছিল। তার কয়েকদিনের মধ্যেই পেহেলগামের জঙ্গি হানা, তারপর অপারেশন সিন্দুর, জৈশের ঘাঁটি, লস্করের ঘাঁটি তছনছ হয়ে যায়, মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত হন, এবং সেই অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে। আমাদের ডক্ট্রিন ছিল কি, আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে সেটাকে আমরা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচনা করব, এবং সেই সন্ত্রাসবাদী হামলা যদি বিদেশের মাটিকে ব্যবহার করে হয় তাহলে সেই দেশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে আমরা মনে করব। সেই অপারেশন সিন্দুরের বন্ধ তো হয়নি, আপাতত স্থগিত আছে। হতে পারে দিল্লির এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে। এখন দিল্লি বিস্ফোরণে কারা যুক্ত সেটা আপনারা এতক্ষণে জেনে গেছেন। উমর নবী যে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছে, পুলওয়ামার ছেলে, 1989 সালে যার জন্ম, পেশায় চিকিৎসক, ফরিদাবাদের ওই মেডিকেল কলেজ এবং হসপিটালে যুক্ত। সেখান থেকেই আরো 2 জন চিকিৎসককে ধরা হয়, একজন তার মধ্যে মহিলা চিকিৎসক আছে। তার আগে গুজরাট থেকে ধরা হয়েছিল এটিএস। এখন সিকিউরিটি এজেন্সি এই র্যাকেটটা কি করে বাস্ট করলো? শ্রীনগর শহর জুড়ে জৈশে মোহাম্মদের নামে কিছু পোস্টার পরে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হবে এই মর্মে। তখন জম্মু কাশ্মীর পুলিশ তৎপর হয়, তারা তদন্ত করে ফরিদাবাদের অস্তিত্ব জানতে পারে, হরিয়ানা পুলিশকে যুক্ত করা হয়। ওদিকে গুজরাটের এটিএস আহমেদাবাদ থেকে সন্দেহভাজন মানে জঙ্গি 2 জনকে গ্রেপ্তার করে, যারা বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা ছিল। তারপর ফরিদাবাদ থেকে তো আপনারা শুনেছেন 2900 কেজি বিস্ফোরক, একটা গাড়িতে AK-47 ম্যাগাজিন এবং এক মহিলা চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে। এটা পরিকল্পিত টেরর মডিউল, জৈশে মোহাম্মদ এবং গজওয়ায়ে হিন্দ এর সঙ্গে যুক্ত। কিছুদিন আগে জৈশে মোহাম্মদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল যে তারা অর্থ সংগ্রহ করছে এবং ফিদায়ে জঙ্গি তৈরির জন্য তারা অনলাইনে সদস্য সংগ্রহ করছে, এবং মাসুদ আজহারের বোন আত্মঘাতী মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই যে ডক্টর শাহিন বলে যাকে আটক করা হয়েছে, তিনিও কিন্তু এই জৈশে মোহাম্মদের স্লিপার সেলের সদস্য। অর্থাৎ র্যাডিক্যালাইজ করা, আত্মঘাতী বিস্ফোরণের জন্য উদ্বুদ্ধ করা, ধর্মীয় উন্মাদনা তৈরি করা, অন্য ধর্মের মানুষদের প্রতি মনে ঘৃণা ভরে দেওয়া, এবং আত্মঘাতী জঙ্গি যারা হয় তারা অনেকটা বেপরোয়া হয়। এই যে উমর, যেটা এখনো অব্দি তদন্তে উঠে আসছে, সে 3 ঘন্টা লালকেল্লার সামনে গাড়িটা পার্ক করে রেখেছিল। সে পালাতে গেছিল, কারণ ডক্টর মুজাম্মিল এবং শাহিন এবং আরো একজন নাদার বলে একজন ডাক্তার ধরা পড়ার পর সে বুঝতে পেরেছিল যে তাদের চক্রটা ফাঁস হয়ে গেছে। যা বিস্ফোরক ছিল সেই বিস্ফোরক নিয়ে সে পালাতে গেছিল, এবং তারপরেই সম্ভবত বুঝতে পারে পালাবার পথ নেই। তখন সে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়, এবং তারপর যা হয়েছে আপনারা সবাই জানেন। তাহলে কতটা বিপজ্জনক পরিস্থিতি।
আগে আমরা একটা সব কথা শুনতাম সিকিউরিটি এজেন্সির ভাষায় লোন উলফ সিনড্রোম। আচ্ছা, এই যাদেরকে আটক করা হয়েছে, এই ডাক্তার, তারা তো হাই কলার প্রফেশনাল, ব্লু কলার প্রফেশনাল, কোনোদিন তাদের সঙ্গে জঙ্গিবাদের সংস্রব ছিল না, লেখাপড়া করেছেন, চাকরি করতেন। একজন তো আবার চীন থেকে ডাক্তারি পড়ে এসেছিল। তাহলে পাড়া প্রতিবেশীরা এদেরকে শিক্ষিত যুবক যুবতী হিসাবেই জানতো। এরা যে জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এখন কিন্তু জঙ্গি সংগঠনগুলো এদেরকেই টার্গেট করছে, শিক্ষিত, কম্পিউটার এক্সপার্ট, এক্সপ্লোসিভ বানাতে পারবে, স্বেচ্ছাসেবী সংগঠন সামনে খাড়া, তারা সমাজসেবার নামে টাকা তুলবে, সেই টাকা দিয়ে অস্ত্র সংগ্রহ করা হবে। এই যে ভারত সরকার অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের বিদেশি অনুদান আটকে দেয় না, যদি আপনারা খোঁজ নেবেন তাহলে দেখবেন এরা প্রত্যেকে ভারত বিরোধী কাজের সঙ্গে যুক্ত। সামনে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানার আছে, এবং এদের বিরুদ্ধে যখন ক্র্যাকডাউন করা হয় সেকু মাকুড়া রে রে করে ওঠে। এই যে আরবান নকশালদের বিরুদ্ধে যখন অভিযান চালানো হয় তখন এরা রে রে করে ওঠে। এরা প্রত্যেকে দেশের শত্রু, এই আরবান নকশালরা। এরা কেউ অধ্যাপক, কেউ সমাজকর্মী হিসাবে মূল স্রোতে থাকেন এবং তলায় তলায় নকশালবাদকে সমর্থন করে। এখন পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক এখন কিন্তু এদেরকে চিহ্নিত করছে, এই ব্লু কালার জব বা হোয়াইট কলার জব যারা করে এবং শিক্ষিত তরুণ তরুণ। তাই লোন উলফ সিনড্রোমের এটা একটা অন্যরকম ভার্সন। এখন প্রশ্ন হলো, আমেরিকায় গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির সেখানে বলেছিলেন এবার ভারতকে আক্রমণ করা হবে তার পূর্ব প্রান্ত দিয়ে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। বাংলাদেশের একটা জঙ্গি জিহাদি নিয়ন্ত্রিত সরকার আছে, তার মাথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার মাতৃজঠরের লজ্জা ইউনূস। ইউনূস প্রথম থেকে উত্তর পূর্ব ভারতে ডিস্টারবেন্স তৈরি করতে চাইছে। চীনে গেলেন, চীনে গিয়ে বললেন যে উত্তর পূর্ব ভারত তো ল্যান্ডলক, সমুদ্রপথের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ। পাকিস্তানের চিফ অফ স্টাফ আসলেন, তাকে আর্ট অফ ট্রায়াম্প বইটা উপহার দিলেন ইউনূস। তার প্রচ্ছদে বাংলাদেশের বিকৃত মানচিত্র, সেখানে উত্তর পূর্ব ভারতকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউনূসের প্রধান সহকারী নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের জঙ্গি মাহফুজ নতুন ম্যাপ সমাজ মাধ্যমে দিয়েছিলেন, বাংলাদেশের নতুন ম্যাপ। আচ্ছা, বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবকে নাসিমুল গানি, সে কে? বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। এরা হচ্ছে ইউনূসের সাঙ্গপাঙ্গ। ইউনূসের উপর প্রভাব কাদের? রাডিক্যাল ইসলামিস্টদের, জামাতের, হেফাজতে ইসলাম। হাফিজ সাঈদের এক ঘনিষ্ঠ ঢাকায় ঘুরে বেরিয়েছে, বক্তৃতা দিয়েছে, হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিয়েছে। ধর্মগুরু জাকির নায়েক, যাকে আমরা চাইছি, সেও এক জঙ্গি, ধর্ম প্রচারের নামে জঙ্গিবাদ প্রচার করে। ঢাকা সফর করার কথা ছিল, ভারত বলেছে ঢাকাকে আসলে পরেই গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেবেন। ভারতের এই চাপের মুখে পড়ে তার সফরটা বাতিল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রংপুরের কাছে লালমনিরহাটে একটা পরিত্যক্ত এয়ারস্ট্রিপ ছিল। বাংলাদেশ এখন পাকিস্তান এবং চীনের সহযোগিতায় সেই এয়ারস্ট্রিপকে চাঙ্গা করতে চাইছে। এই আবহে সেপ্টেম্বর মাসে ইস্টার্ন কমান্ডের বৈঠক হলো ফোর্ট উইলিয়ামে। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান সবাই ছিলেন। প্রথমবার ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এলেন ফোর্ট উইলিয়ামে। ভারত কি করেছে? চিকেন নেককে আমাদের সীমান্ত দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মানে আমাদের সীমান্তকে এমনভাবে সেখানে আর্মি ক্যাম্প তৈরি হয়েছে, চিকেন নেক কার্যত মানে বাংলাদেশের ওই লালমনিরহাট সংলগ্ন অঞ্চলটা অবরুদ্ধ। মানে চিকেন নেকের নিরাপত্তার জন্য, চিকেন নেককে ঘিরে ফেলা হয়নি, চিকেন নেকের নিরাপত্তার জন্য ওই অঞ্চলে বাংলাদেশের যে সীমান্ত আছে সেই সীমান্তে আর্মি ক্যাম্প তৈরি হয়েছে।
যুদ্ধ বিমান মোতায়েন হয়েছে এবং সেনা তৎপরতা বেড়েছে। তার মধ্যে একটা হচ্ছে চোপড়ায়, অর্থাৎ চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইস্টার্ন কমান্ড এই উদ্যোগটা নিচ্ছে, যাতে বাংলাদেশের দিক থেকে কোনো অ্যাডভেঞ্চার হলে মুহূর্তর জবাব দেওয়া যায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার হাসিমারাতে আমাদের বিমান গাড়ি আছে, ওখানে রাফাল আছে, প্রয়োজনে আমরা S-400 ওখানে মোতায়েন করব, ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্রহ্মোস মোতায়েন করব এবং করা হচ্ছে। কারণ ফিল্ড মার্শাল আসিম মুনির যখন বলছেন এবার ভারতকে আক্রমণ করা হবে, তার পূর্ব সীমান্ত দিয়ে মানে বাংলাদেশের মাটি ব্যবহার করে স্পষ্ট বলে দিয়েছেন। এবং বাংলাদেশে সুৎখোর ইউনূস চাইছেন উত্তেজনাটা থাক, যাতে এই সুযোগে নির্বাচনটা না করতে হয়, ও যাতে ক্ষমতায় বসে থাকতে পারে। ও এমন একটা মাল, আমি সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করলাম, যে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। ও মাতৃজঠরের লক্ষ্যে কোনো রাষ্ট্রপ্রধান নয়, ও অবৈধ দখলদার। রাষ্ট্রপ্রধান যে দেশেরই হোক তার সম্বন্ধে ন্যূনতম সম্মান রেখে কথা বলতে হয়, আমরা জানি। কিন্তু ইউনূস দখলদার, ইউনূস জঙ্গিবাদের সমর্থক, ইউনূস ভারতের বিকৃত মানচিত্র পাকিস্তানের সেনাকর্তাকে দিচ্ছে। এখনো পর্যন্ত মাহফুজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ তাকে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে। তাহলে ইউনূসের বাংলাদেশ এখন জঙ্গি দেশ, এমনিতে তো কাঙাল দেশ, এখন জঙ্গি দেশ। সেখানে ভাবতে পারেন জসিমউদ্দিন রহমানির মতো একটা কুখ্যাত সন্ত্রাসীকে ওর আইন উপদেষ্টা আসিফ নজরুল মুক্তি দিয়ে দিয়েছে। সে ঘুরে ঘুরে এখন ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলছে। ইসকন সন্ত্রাসী সংগঠন? এখনো চিন্ময় প্রভুর জামিন হয়নি। এমনকি ফারাদ মাজাহারের মতো লোকও ইউনূসকে অনুরোধ করেছিল চিন্ময় প্রভুর জামিন যাতে হয়। ইউনূস কিছু করছে না, করবে না, কারণ ও হচ্ছে জঙ্গি জিহাদি জামাতিদের হিজবুত তাহরিরের হাতের পুতুল। চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আইএসআই এর তৎপরতা, জঙ্গি তৈরির কারখানা। ইউনূসের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া কি বলেছেন? আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে। ইউনূসের সরকার বাংলাদেশে প্রাইভেট ইসলামিক মিলিশিয়া তৈরি করছে। কেন করছে? সেনাবাহিনী আছে, পুলিশ আছে, প্রাইভেট ইসলামিক মিলিশিয়া কেন? লক্ষ্যটা খুব স্পষ্ট, ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো। ওই বললাম, অ্যাডভেঞ্চার করলে তার ফল পরিণতি মারাত্মক হবে। আমরা চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছি। প্রয়োজনে ওই লালমনিরহাট ওই পরিত্যক্ত এয়ারস্ট্রিপেই আবার রূপান্তরিত হতে পারে, ইউনূস যদি অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে। একদিকে লোন উলফ সিনড্রোম, এই যে যাদের নাম জড়িয়েছে দিল্লির কাণ্ডে, একজনও দেখবেন অতীত ঘেটে কোন রকম জঙ্গি যোগের ব্যাপার স্যাপারই নেই। শিক্ষিত যুবক হিসাবে তারা পরিচিত, আবার পেশায় ডাক্তার। এরা যখন জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়ে পড়ে তখন সিকিউরিটি এজেন্সির কাছে অনেক বড় চ্যালেঞ্জ। তাও তো সিকিউরিটি এজেন্সি র্যাকেটটা ফাঁস করে দিয়েছিল। ফাঁস হয়ে যাওয়ার খবর পেয়ে আতঙ্কে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। উমর নবী পুলওয়ামার যে গাড়িটা ব্যবহার করা হয়েছে সেটা বহু হাত বদল হয়েছে। তাহলে একদিকে দেশের মধ্যে এই ধরনের স্লিপার সেল, এই ধরনের লোন উলফ, আবার আমাদের পাকিস্তান তো আছে নন এনিমি, কিন্তু পূর্ব দিকে ইউনূসের বাংলাদেশ অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা করছে পাকিস্তানের মদতে। সেই জন্যই চিকেন নেকের সুরক্ষাকে আমরা বাড়তি গুরুত্ব দিয়ে
ওর আশেপাশে মানে চোপড়া থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও আমরা একেবারে পাকাপাকি সেনা কেন্দ্র তৈরি করেছি। ত্রিপুরার কৈলা শহরে আমাদেরও একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, ওটাকেও আমরা চাঙ্গা করব। আর ত্রিপুরা থেকে না এখন চট্টগ্রাম যাওয়া খুব সোজা, ব্রিজ টিজ হয়েছে। তাই মাতৃজঠরের লজ্জা ইউনুস কান খুলে শুনে রাখো, বেয়াদপি করলে মাথা ভেঙে দেয়া হবে। একে তুমি অবৈধ দখলদার, সুদখোর, দুদেশের সম্পর্ককে সর্বনিম্ন জায়গায় নিয়ে গেছে এই জঙ্গি ইউনুস। ও জঙ্গিদের নেতা, খুব রাগ, ওকে জঙ্গিদের নেতা বলা হয়। তা বলবো না কেন? যে দেশের স্বরাষ্ট্র সচিব নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা, যার প্রধান সহকারী হিজবুত তাহরিরের জঙ্গি, সে তো জঙ্গিদের নেতা, সে তো অবৈধ দখলদার। সাবধান সাবধান ইউনুস, সাবধান। অ্যাডভেঞ্চার করলে তার পরিণতি মারাত্মক হবে। আমরা কিন্তু সম্প্রসারণবাদী রাষ্ট্র না, কিন্তু আমাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে। শুধু ইউনুস দোকান দিয়ে এটা শুনে রাখুন। তাই যেহেতু ভারত বাংলাদেশের 4000 কিলোমিটারের উপর সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার, তার মধ্যে 1/4 এখনো বেড়া দেওয়া হয়নি। 112 কিলোমিটার আপনি দিতে পারবেন না, কিন্তু বাকিটা দিতে পারবেন। তো তার জন্য জমি লাগে। 187 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র পয়সা দিয়েছে। রাজ্যের উচিত তাড়াতাড়ি জমি অধিগ্রহণ করে হস্তান্তর করা। বিএসএফ এর দায়িত্ব সীমানা রক্ষা করা। অবশ্যই বিএসএফ কে আমি ক্লিন চিট দিচ্ছি না, বিএসএফ এর মধ্যেও অনেক 2 নম্বরই আছে। তাহলে যে অনুপ্রবেশ হয়তো বিএসএফ দায়িত্ব এড়াতে পারে না, অমিত শাহ এড়াননি, কিন্তু অনুপ্রবেশকারীরা সীমানা পেরিয়ে যেখানে ঢোকে, যে স্থানীয় জনপদের, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কি চোখে ঠুলি পড়ে থাকে? তারা বুঝতে পারে না একজন অচেনা লোক এসছে, কিছু অচেনা লোক এসছে যারা এখানে ছিল না, তাদের ওয়্যার অ্যাবাউট তারা খোঁজ করে না। তারা ট্রেস করলে পরেই তো জানা যায় যে কে অনুপ্রবেশকারী আর কে নয়। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু করে না, করে না। ভোট ব্যাংক, ভোট ব্যাংক, ভোট ব্যাংক। এই জন্যই এসআইআর। তো দিল্লির ঘটনা আশা করি আমাদেরও এই শীত ঘুম কাটাতে সহায়তা করবে। একে সীমান্তবর্তী রাজ্য, ওদিকে জঙ্গি ইউনুস। আসিফ মুনির বলছে পূর্ব দিকে ব্যবহার করে ভারতকে নিশানা করা হবে। তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা ভাবুন, খুবই ভালনারেবল। এখানেও তো সাদরাডি ধরা পড়েছিল, তো ভোটার ছিল, এখানেও তো খাগড়াগড় হয়েছে। ওই মুজিবের এক হত্যাকারী বা হত্যাকারীর সঙ্গে যুক্ত ছিল, 30 বছর পাক সার্কাসে লুকিয়েছিল। তাহলে আমাদের এবার একটু ভাবা প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা বলি, দেখুন, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, এটা আমরা সবাই বলি, সবাই বলি, আমিও বলি। কিন্তু এটাও তো মানবেন, পৃথিবীতে যে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার 99% সঙ্গে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন যুক্ত। এটাও তো সত্যি। আমাদের সবকিছু মাথায় রাখতে হবে নিজেদের নিরাপত্তার স্বার্থে।